আজকের এই বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি। চলুন কোনো ভূমিকা ছাড়াই মূল বিষয় ঢুকে পড়া যাক। আজ আমরা উত্তর আমেরিকা মহাদেশের এক বিশাল আর দারুণ রোমাঞ্চকর ইতিহাস নিয়ে কথা বলবো। এই যে 400 বছরের এক সুদীর্ঘ পথ চলা, একে অনেকেই দ্য গ্রেট এক্সপেরিমেন্ট বা এক মহান পরীক্ষা বলে ডাকেন। একটা একেবারে অজানা ভূমি থেকে কিভাবে এই ভূখণ্ড আজকের আধুনিক বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হল, সে গল্পটাই আজ আমরা খুঁটিয়ে দেখব। এই পুরো বিশাল ইতিহাসটাকে সহজে বোঝার জন্য আমরা 5টা সুনির্দিষ্ট আর যুগান্তকারী পর্বে ভাগ করে নিতে পারি। প্রথমটি হল দুই জগতের সংঘর্ষ, দ্বিতীয়টি নতুন জাতি গঠন, তৃতীয়টি পশ্চিমমুখী সম্প্রসারণ, চতুর্থ আদর্শিক বিভাজন এবং সবশেষে যুদ্ধোত্তর ও পুনর্গঠন। এই 5টা ধাপের ভেতর দিয়েই পুরো 400 বছরের যাত্রাটা আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। তো চলুন আমাদের প্রথম পর্বে ঢোকা যাক। পর্ব 1, দুই ভিন্ন জগতের সংঘর্ষ, টিকে থাকার সংগ্রাম। সময়টা তখন এমন যখন ইউরোপীয় অভিযাত্রীরা প্রথমবারের মতো উত্তর আমেরিকায় পা রাখছে, আর মুখোমুখি হচ্ছে সেখানকার অত্যন্ত সমৃদ্ধ আর প্রাচীন নেটিভ আমেরিকান সভ্যতাগুলোর। বলা যায় এটা ছিল টিকে থাকার এক চরম লড়াই। 1492 সালে কলম্বাসের আগমনের মধ্য দিয়ে এই গল্পের শুরু। এরপর 1585 সালে রোয়ানোকে বসতি স্থাপনের একটা ব্যর্থ চেষ্টা হয়, যা কিন্তু আজও এক বিরাট রহস্য। তবে 1607 সালে জেমসটাউনে এসে প্রথম সফল বসতিটা গড়ে ওঠে। এরপর 1619 সাল, যখন প্রথম আফ্রিকান দাসদের আনা হলো, আর এর মাধ্যমেই ভবিষ্যতের এক অন্ধকার অধ্যায়ের সূচনা হয়ে গেল। ঠিক পরের বছর 1620 সালে ম্যাসাচুসেটসে প্লিমাউথ প্রতিষ্ঠিত হয়। এই পুরো সময়টা জুড়েই ছিল ইউরোপীয়দের টিকে থাকার কঠোর সংগ্রাম, নেটিভ আমেরিকানদের সাথে সংঘাত, আর ইউরোপীয়দের বয়ে আনা অচেনা সব রোগের কারণে নেটিভ জনসংখ্যার এক বিশাল অংশের মর্মান্তিক বিলুপ্তি। আচ্ছা, একটা মজার তথ্য দেয়া যাক। মাত্র $24। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি যে 1624 সালে ডাচ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক এই মূল্যের বিনিময়েই মানসিলিনাপে উপজাতির কাছ থেকে পুরো ম্যানহাটেন দ্বীপটা কিনে নিয়েছিল। চিন্তা করা যায়, আজকের দিনে যেটা বিশ্বের অন্যতম দামি রিয়েল এস্টেট, তার শুরুটা হয়েছিল ঠিক এভাবেই। তো এই ছোট ছোট বসতিগুলো কিভাবে বড় ধরনের সংঘাতের জন্ম দিল, সেটা এবার একটু দেখা যাক। ইউরোপীয় শক্তি, বিশেষ করে ফ্রান্স আর ব্রিটেন এবং তাদের নেটিভ মিত্রদের মধ্যে সীমানা নিয়ে যে বিরোধ ছিল, তা ধীরে ধীরে বিশাল আকার ধারণ করে। ইতিহাসে এটাই ফ্রেঞ্চ অ্যান্ড ইন্ডিয়ান ওয়ার নামে পরিচিত। 1754 সালে তরুণ জর্জ ওয়াশিংটনের মাধ্যমে এর সূত্রপাত ঘটে, আর এই সংঘাতই একসময় বিশ্বব্যাপী 7 ইয়ার্স ওয়ার বা সপ্তবর্ষব্যাপী যুদ্ধের আগুন জ্বালিয়ে দেয়। আমেরিকায় প্রায় 23,000 মানুষের প্রাণহানির পর 1763 সালের প্যারিস চুক্তির মাধ্যমে ব্রিটিশরা এই অঞ্চলে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করে নেয়। এবার আমরা পা রাখছি আমাদের দ্বিতীয় যুগে। পর্ব 2, নতুন জাতি গঠন, বিদ্রোহ থেকে সংবিধান। ওই সপ্তবর্ষব্যাপী যুদ্ধের পর ব্রিটিশ রাজকোষ্ঠ প্রায় শূন্য হয়ে পড়েছিল, আর এই বিশাল অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা থেকেই উপনিবেশগুলোর সাথে ব্রিটেনের তীব্র দ্বন্দ্বের শুরু। ক্ষতি পোষাতে ব্রিটিশরা একের পর এক নতুন কর চাপিয়ে দিতে থাকে, যেমন 1764 সালের সুগার অ্যাক্ট বা 1765 সালের স্ট্যাম্প অ্যাক্ট। উপনিবেশবাসীদের দারুণভাবে ক্ষুব্ধ করে তোলে, কারণ ব্রিটিশ পার্লামেন্টে তাদের কোনো প্রতিনিধিত্বই ছিল না। বিনা প্রতিনিধিত্বে কর নয়, এই স্লোগানটা তখন চারদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এরপর 1770 সালের বোস্টন ম্যাসাকার আর 1773 সালের বোস্টন টি পার্টির মতো ঘটনাগুলো ব্রিটিশদের বাধ্য করে 1774 সালে ইনটলারেবল বা অসহনীয় কিছু আইন পাশ করতে, আর এটাই পরিস্থিতিকে একেবারে খাদের কিনারায় ঠেলে দেয়। কিন্তু প্রশ্ন হল, একটা ছোটখাটো বিদ্রোহ কিভাবে পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিল? 1775 সালে লেক্সিংটন এবং কনকর্ডে যে খন্দযুদ্ধ শুরু হয়েছিল, তা কিভাবে মাত্র 1 বছরের ব্যবধানে 1776 সালে একটা পূর্ণাঙ্গ বিপ্লবে পরিণত হল? এর পেছনে আসলে ছিল এক অভূতপূর্ব আদর্শিক পরিবর্তন। আর এই আদর্শিক পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ হল এই বিখ্যাত লাইনটি, "উই হোল্ড দিস ট্রুথস টু বি সেলফ এভিডেন্ট দ্যাট অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল", যার মানে দাঁড়ায়, আমরা এই সত্যগুলোকে স্বতঃসিদ্ধ বলে মনে করি যে সকল মানুষ সমানভাবে সৃষ্ট। 1776 সালের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতার ঘোষণাপত্রের এই একটা মাত্র বাক্য কেবল ব্রিটেনের সাথে সংঘাতকেই বৈধতা দেয়নি, বরং বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ চিরতরে বদলে দিয়েছিল। এই বিপ্লবের গতিপথটা কিন্তু বেশ চমকপ্রদ ছিল। 1776 সালের বড়দিনে ওয়াশিংটন ডেলাওয়্যার নদী পার হয়ে এক দারুণ বিজয় ছিনিয়ে আনেন। এরপর 1777 সালে স্যারাটোগায় ব্রিটিশদের আত্মসমর্পণ, যেটা ছিল আক্ষরিক অর্থেই এক বিশাল টার্নিং পয়েন্ট, কারণ এই বিজয়ের ফলেই 1778 সালে ফ্রান্স আমেরিকানদের মিত্র হিসেবে যুদ্ধে যোগ দেয়।
আর এই ফরাসিদের সাহায্য এবং জর্জ ওয়াশিংটনের অবিচল নেতৃত্বের কারণেই শেষ পর্যন্ত ১৭৮১ সালে ইয়র্কটাউনে ব্রিটিশ জেনারেল কর্নওয়ালিস আত্মসমর্পণ করতে বাধ্য হন, আর এভাবেই জন্ম নেয় এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। যুদ্ধ তো জেতা হলো, কিন্তু দেশ চালানোর জন্য প্রয়োজন ছিল একটা শক্ত কাঠামোর। তাই পূর্বের দুর্বল আর্টিকলস অফ কনফেডারেশনের বদলে ১৭৮৭ সালে একটা সম্পূর্ণ নতুন সংবিধান তৈরি করা হয়। সরকারের ক্ষমতাকে ভাগ করা হয় ৩টি শাখায়: এক্সিকিউটিভ বা নির্বাহী, লেজিসলেটিভ বা আইনসভা এবং জুডিশিয়াল বা বিচার বিভাগ। এই চেকস অ্যান্ড ব্যালেন্সেস বা ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার যে পদ্ধতি, সেটাই কিন্তু আজও আমেরিকার শাসন ব্যবস্থার মূল ভিত্তি হয়ে আছে। তবে এই নতুন সংবিধান তৈরি করাটা মোটেও সহজ কাজ ছিল না। শুরুতেই দুটো ভিন্ন মতাদর্শের জন্ম হয়। একদল ছিলেন ফেডারেলিস্ট, যারা চাইতেন একটা শক্তিশালী কেন্দ্রীয় সরকার। অন্যদিকে অ্যান্টি ফেডারেলিস্টরা ভয় পাচ্ছিলেন যে একটা শক্তিশালী কেন্দ্র গঠিত হলে রাজ্য সরকারগুলোর ক্ষমতা কমে যাবে, আর তা হয়তো আবারও একনায়কতন্ত্রের জন্ম দিতে পারে। এই দুই পক্ষের তুমুল তর্ক বিতর্কের পর অবশেষে ১৭৮৮ সালে সংবিধানটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়। চলুন এবার আমরা আমাদের তৃতীয় যুগে প্রবেশ করি। পর্ব ৩, পশ্চিমমুখী সম্প্রসারণ, নতুন দিগন্তের পথে। এটা এমন এক সময় যখন এই নতুন জাতি বিশাল আকার ধারণ করতে শুরু করেছে। এই সময়টা যেমন ছিল মানুষের অদম্য অর্জনের এক স্বর্ণযুগ, ঠিক তেমনি এর পেছনে লুকিয়েছিল চরম মানবিক মূল্যের এক করুণ ইতিহাস। এই পুরো যুগের মূল চালিকা শক্তিটাই ছিল ম্যানিফেস্ট ডেস্টিনি। এটা হলো ১৯ শতকের এমন একটা বিশ্বাস যেখানে মনে করা হতো যে পুরো উত্তর আমেরিকা মহাদেশ জুড়ে নিজেদের মূল্যবোধ এবং অর্থনৈতিককে ছড়িয়ে দেওয়াটা যুক্তরাষ্ট্রের জন্য এক অবাধারিত ভাগ্য, বা বলতে পারেন ঈশ্বর প্রদত্ত অধিকার। আর এই বিশ্বাসের উপর ভর করেই শুরু হয় পশ্চিমমুখী যাত্রা, ক্যালিফোর্নিয়ার গোল্ড রাশ আর ট্রান্সকন্টিনেন্টাল রেলওয়ের মতো বিশাল সব নির্মাণযজ্ঞ। ভৌগোলিক বিস্তারের দিকে তাকালে আমরা দেখতে পাই ১৮০৩ সালে লুইজিয়ানা পারচেজের মাধ্যমে দেশের আয়তন রাতারাতি প্রায় দ্বিগুণ হয়ে যায়। এরপর আসে ১৮১২ সালের যুদ্ধ। এই যুদ্ধের একটা দারুণ তথ্য হল ১৮১৪ সালে ব্রিটিশরা যখন রাজধানী ওয়াশিংটনে আগুন লাগিয়ে দেয়, তখন ফার্স্ট লেডি ডলি ম্যাডিসন প্রচণ্ড সাহসিকতার সাথে জর্জ ওয়াশিংটনের বিখ্যাত প্রতিকৃতিটা পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেছিলেন। এরপর ১৮৩৬ সালে টেক্সাস বিপ্লব, ১৮৪৮ সালের গোল্ড রাশ এবং ১৮৬০ সালে দ্রুত ডাক আদান প্রদানের জন্য বিখ্যাত পনি এক্সপ্রেসের যাত্রা শুরু হয়। কিন্তু এই বিস্তারের একটা ভয়াবহ অন্ধকার দিকও ছিল। সংখ্যাটা হল ১৫,০০০। ১৮৩০ সালের ইন্ডিয়ান রিমুভাল অ্যাক্টের পর নেটিভ আমেরিকানদের জোরপূর্বক তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা হয়। ট্রেইল অফ টিয়ার্স বা কান্নার পথ নামের ওই দীর্ঘ আর অমানবিক যাত্রায় আনুমানিক ১৫,০০০ নেটিভ আমেরিকান রোগ, ক্ষুধা এবং চরম বৈরী আবহাওয়ার কারণে মারা যায়। ইতিহাসটা সত্যিই খুব মর্মান্তিক। আর এখান থেকেই আমরা পা রাখছি আমাদের চতুর্থ যুগে। পর্ব ৪, আদর্শিক বিভাজন, একটি বিভক্ত বাড়ি। পশ্চিম দিকের এই অবিরাম সম্প্রসারণই মূলত দেশটিকে একটা আদর্শিক খাদের কিনারায় নিয়ে দাঁড় করায়। আর এই সংঘাতের একদম কেন্দ্রে ছিল দাসপ্রথা। ততদিনে পুরো জাতি কার্যত দুটো ভিন্ন ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। উত্তরের সমাজ ব্যবস্থা ক্রমশ শিল্প নির্ভর হয়ে উঠছিল, আর তারা দাসপ্রথা বিলোপের পক্ষে বেশ সোচ্চার হতে শুরু করে। এটি অন্যদিকে দক্ষিণের সমাজ ব্যবস্থা ছিল পুরোপুরি কৃষি নির্ভর, যা আক্ষরিক অর্থেই দাসপ্রথার উপর দাঁড়িয়েছিল। নতুন অর্জিত পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে দাসপ্রথা থাকবে কি থাকবে না তা নিয়ে দশকের পর দশক ধরে চলা রাজনৈতিক সমঝোতাগুলো এ পর্যায়ে এসে ভেঙে পড়তে শুরু করে। এরপর তো ঘটনাগুলো খুব দ্রুত বদলাতে থাকে। ১৮৫০-এর দশকের ফিউজিটিভ স্লেভ অ্যাক্ট বা পলাতক দাস আইন মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দেয়। এরপর ক্যানসাস রাজ্যে দাসপ্রথার পক্ষে বিপক্ষে তুমুল সহিংসতা ছড়িয়ে পড়ে, যা ইতিহাসে ব্লিডিং ক্যানসাস নামে পরিচিত। ১৮৫৯ সালে জন ব্রাউনের হার্পার্স ফেরি আক্রমণ ছিল আরেকটা বড় ঘটনা। সবশেষে ১৮৬০ সালে যখন দাসপ্রথা বিরোধী অ্যাব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন, তখন দক্ষিণের রাজ্যগুলো স্পষ্ট বুঝতে পারে যে তাদের অস্তিত্ব এবার হুমকির মুখে। ফলস্বরূপ ওই বছরই সাউথ ক্যারোলিনা প্রথম রাজ্য হিসেবে ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘোষণা দিয়ে বসে। এই বিচ্ছিন্নতার সরাসরি ফলাফল ছিল এক ভয়াবহ গৃহযুদ্ধ। ১৮৬১ থেকে ১৮৬৫ সাল পর্যন্ত চলা এই রক্তক্ষয়ী সিভিল ওয়ার বা গৃহযুদ্ধে আনুমানিক ৬ লক্ষ মানুষ প্রাণ হারায়। সংখ্যাটা শুনলেই বোঝা যায় আমেরিকান ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডির বিশালত্ব আসলে কতটা ভয়াবহ ছিল। যুদ্ধের এই ধ্বংসস্তূপ থেকেই আমরা প্রবেশ করছি আমাদের সর্বশেষ যুগে। পর্ব ৫, যুদ্ধোত্তর ও পুনর্গঠন, অসমাপ্ত পরীক্ষা। কনফেডারেট বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে যুদ্ধের তো সমাপ্তি ঘটল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই প্রেসিডেন্ট অ্যাব্রাহাম লিঙ্কনকে হত্যা করা হয়। ফলে এক বিশাল অনিশ্চয়তার মধ্যে দিয়েই দেশ পুনর্গঠনের কাজ শুরু করতে হয়।
জাতি পুনর্গঠন আর মুক্ত হওয়া কৃষ্ণাঙ্গ নাগরিকদের অধিকার রক্ষার জন্য ফেডারেল সরকার সংবিধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি সংশোধনী নিয়ে আসে। প্রথমত 13তম সংশোধনী দাসপ্রথাকে চিরতরে নিষিদ্ধ করে দেয়। দ্বিতীয়ত 14তম সংশোধনী দেশের ভেতরে জন্মগ্রহণকারী সবাইকে নাগরিকত্ব আর আইনের সমান অধিকার দেয়। এবং তৃতীয়ত 15তম সংশোধনী বর্ণ বা পূর্ববর্তী দাসত্বের অবস্থা নির্বিশেষে সকল নাগরিকের ভোটের অধিকার নিশ্চিত করে। এই সিভিল রাইটস সংস্কারগুলো সত্যি ছিল যুগান্তকারী। কিন্তু দুঃখের বিষয় হল পুনর্গঠনের এই প্রক্রিয়া খুব বেশি দিন টেকেনি। দাসদের এই নতুন পাওয়া স্বাধীনতা দক্ষিণের অনেক শ্বেতাঙ্গ মেনে নিতে পারেনি, যার ফলে কে বা কু ক্লাক্স ক্ল্যানের মতো চরমপন্থী গোষ্ঠীর উত্থান ঘটে। এরপর 1876 সালের এক বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেটাতে একটা রাজনৈতিক সমঝোতা করা হয়, আর এর ফলেই 1877 সালে দক্ষিণাঞ্চল থেকে ফেডারেল সৈন্য প্রত্যাহার করে নেওয়া হয়। সৈন্য প্রত্যাহারের পরপরই আফ্রিকান আমেরিকানদের অধিকারগুলো আবার কেড়ে নেওয়া শুরু হয়, যার মাধ্যমে সূচনা ঘটে জিম ক্রো নামের এক দীর্ঘ ও নিপীড়নমূলক যুগের। এই 400 বছরের দীর্ঘ পথ চলায় আমরা দেখেছি সংগ্রাম, সম্প্রসারণ, গৃহযুদ্ধ আর পুনর্গঠনের এক বিশাল ইতিহাস। সীমানাগুলো নির্ধারিত হয়েছে আর একটা আধুনিক রাষ্ট্রের শক্ত ভিত গড়ে উঠেছে। সবশেষে একটা বিষয় সত্যিই আমাদের ভাবনার খোরাক যোগায়। শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা এই, যাকে অনেকেই আধুনিক রোমান সাম্রাজ্য বলে থাকেন, তার ভবিষ্যতের অধ্যায়টা আসলে কেমন হবে? এই মহান পরীক্ষা কি তার মূল আদর্শগুলো ধরে রেখে সামনে এগিয়ে যেতে পারবে? এই প্রশ্নটা রেখেই আমরা আমাদের আজকের এই বিশ্লেষণমূলক আয়োজনের সমাপ্তি টানছি। কারণ ইতিহাস তো কেবল অতীত নয়, ইতিহাস সবসময় আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ দেখায়।